বউকে নিয়ে শ্বশুরবাড়িতে যাবার প্রথম দিনই আমার শাশুড়ি আমাকে মেপে মেপে মাত্র 1.5 চামচ ভাত দিলেন। এমনকি নতুন জামাইকে তরকারিও দিয়েছিলেন 8 টুকরো মাছ আর 1 চামচ ডাল। সকালবেলায় সামান্য খাবার খেয়ে সারাদিন কাটিয়েছি, অথচ এর মধ্যে কেউই আর আমাকে খাবার খেতে ডাকেনি। নতুন বর হিসেবে নিজের ক্ষুধার কথা কাউকে বলতেও পারছিলাম না। রাত হতেই ক্ষুধায় যেন পেট চৌচো করতে শুরু করলো। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 10:30। লাজ লজ্জার মাথা খেয়ে আমি আমার একমাত্র শালিকা এশাকে বলেই ফেললাম, এশা, ঘরে কোনো খাবার হবে? এই সামান্য শুকনো খাবার হলেও চলবে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমার। আমার প্রশ্ন শুনে এশা যেন আকাশ থেকে পড়লো। সে রীতিমতো চোখ কপালে তুলে প্রশ্ন করে, সে কি দুলা ভাই, আপনি রাতে খাননি? আমি মুখ কাচুমাচু করে মাথা নত অবস্থায় দুপাশে ঘাড় ঘুরিয়ে জবাব দিলাম, না, কেউ তো ডাকলো না এখনো। সেই সকাল 11টায় খাবার খেয়েছিলাম। আমার কথা এসা আবারও একবার আকাশ কিংবা মহাকাশ থেকে পড়ার উপক্রম। বাড়ির নতুন জামাইকে সকাল 11টার পর আর কোনো খাবার দেওয়া হয়নি। ব্যাপারটা যেন ও বিশ্বাস করতে পারছে না। শুধু এসা কেন, এই দুনিয়ার কেউই বিশ্বাস করবে না। আমার নিজেরই প্রচণ্ড অবাক লাগছে, আমার শাশুড়িমা এমন কাজ করেছেন। এসা আমাকে ঘরে বসতে বলে বাইরে বের হতে হতে বলল, ঠিক আছে আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। এসা চলে যাবার পর টেবিলের উপর থেকে জগের পানি খেলাম ঠক ঠক করে। নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে, কি বিচ্ছিরি অবস্থায় পড়লাম। লোকমুখে শুনেছি পুরুষদের জন্য শ্বশুরবাড়ি নাকি রসের হাড়ি, অথচ আমি তো রসের রটাও দেখছি না। কত আশা নিয়ে বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে এসেছি, আর এসেই এমন বিচ্ছিরি আপ্যায়ন পাবো, এটা জানলে তো এ বাড়িতে জীবনেও বিয়ে করতাম না। আমি সোয়াদ শাহরিয়ার, পারিবারিকভাবেই অনার্স চতুর্থ বর্ষে পড়ুয়া মেহুল মুমতাহাকে বিয়ে করেছি গত 5 দিন আগে। আমি যেই প্রাইভেট কলেজে শিক্ষকতা করি, মেহুল সেই কলেজেই পড়তো, তবে ডিপার্টমেন্ট আলাদা। আমি সমাজবিজ্ঞানের শিক্ষক আর ও ইংরেজির ছাত্রী। যদিও বিয়ের আগে ওকে কোনো দিনই চিনতাম না। ঘটকের ঘটকালিতে পরিবার থেকে মোটামুটি পাকা দেখা শেষ হবার পরেই জেনেছি ও আমার কলেজেই পড়ে। প্রথমে একটু আপত্তি হলেও পরবর্তীতে মেহুলের সাথে কথা বলে কিভাবে যেন ভালো লেগে গেল। মেহুলকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মেহুল, তুমি কি কাউকে ভালোবাসো? মেহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিয়েছিল, আগে বাসতাম, কিন্তু এখন বাসি না। কেন বাসো না? আমার প্রতিও কি একইভাবে অনুভূতি পাল্টে যাবে? মেহুলের জবাব ছিল, আপনি মানুষটা পাল্টালে আমার অনুভূতিও তো পাল্টাতে পারে, তাই না? আমি যে মানুষটাকে ভালোবাসতাম সে কখনোই টের পায়নি। এমনকি আমি নিজেও কোনোদিন তাকে নিজের অনুভূতির কথা প্রকাশ করিনি। অহেতুক একটা মানুষকে আর কতদিন ভালোবাসবো? এখন আপনি আমার জীবনে আসতে চলেছেন, আপনাকে তো আমি ঠকাতে পারি না, তাই না সোয়াদ সাহেব? তাও বটে, তবে আমি কিন্তু ইউনিভার্সিটি লাইফে একটা মেয়ের সাথে প্রেম করেছি। মেয়েটা ধাবিতে পড়তো, ওর ক্যাম্পাসে কিংবা টিএসসিতে বসে একসাথে সিগারেট টেনেছি, কোলের মধ্যে মাথা গুজেছি, কিন্তু বিয়ের সময় পাখি উড়াল দিল একেবারে ফুরুত করেই। এরপর থেকেই প্রেম ভালোবাসা থেকে দূরে। আমিও তোমার থেকে লুকাবো না, কারণ আমার বজ্জাত বন্ধুদের বদৌলতে তুমি 1 মাসের মধ্যেই সব জেনে যাবে। তখন তোমার কাছে আমার আর মুখ থাকবে না, তাই আগে ভাগে সত্যিটা জানিয়ে দিলাম। ফোনের ওপাশ থেকে কেবল মেহুলের সামান্য হাসির শব্দ ভেসে এসেছিল। বোধ করি শুধুমাত্র আমার জন্য এই মেয়েটা ধরেই নিয়েছিল বিয়ের আগে পুরুষ মানুষের এমন কত শত অগুণ দোষ মানিয়ে নিয়েই বেহুলের মতো মেয়েদের সংসার করতে হয়। হয়তো সেই বিশ্বাসটা আমার দোষেই আরো গভীরভাবে সত্য ধরে নিল। ধারণা যেটাই হোক, মেহুল আমাকে বাদ দিল না, দিব্যি লক্ষ্মী মেয়ের মতো মানিয়ে নিল। তবে মেহুলকে আমি অর্ধেক সত্যি বলেছিলাম। ইউনিভার্সিটির আগেও কলেজ জীবনে আমার আরেকটি প্রেম ছিল, 6.5 মাসের প্রেম। হুট করে কিভাবে সেটা ভেঙেছিল তা আজও আমার অজানাই রয়ে গেছে। যাই হোক, দুই পক্ষের সম্মতিতে একেবারে হম্বিতম্বি করে আমার আর মেহুলের বিয়ে হলো। বিয়ের দিনে আমার শ্বশুরের আয়োজনও কম ছিল না। বলতে গেলে আশেপাশে গোটা এলাকায় খবর ছড়িয়ে গেল আমির সাহেব তার সৎ মেয়েকেও বিশাল জমিদারি আয়োজনে বিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, বলতেই ভুলে গিয়েছিলাম, মেহুল আমার বর্তমান শ্বশুরের সৎ মেয়ে। আমার শাশুড়ি রাফিয়া রহমান ওনাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। মেহুলের যখন 8 মাস বয়স, তখনই মেহুলের জন্মদাতা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এরপর আমির সাহেবের সাথে সম্বন্ধ হয়, ওনার ঔরসজাত সন্তান হচ্ছে এশা। তাই বলে মেহুলকে এশার তুলনায় নিছকে কম ভালোবাসেন না। দুই মেয়েকেই তিনি কতখানি যত্নে রাখেন তা বিয়ের আয়োজন দেখেই বোঝা যায়। বিয়ের এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, এমনকি মেহুলের বাবাকে নিয়ে আমার বাড়িতেও কম প্রশংসার চর্চা হয়নি। আমির খন্দকার ব্যবসায়ী, মৃত্যুর আগে যাবতীয় সহায় সম্পত্তি যে দুই মেয়েকেই সমানভাবে ভাগ করে দিয়ে যাবেন তা আগে ভাগে অনুমান করা যায়। তবে মেহুলকে সৎ মেয়ে হিসেবে সম্পত্তির ভাগ দিবেন না বলেই এত আয়োজন করেছেন, এ কথাও কম আলোচনা হলো না। যদিও আমি এসব আলোচনার বাইরে ছিলাম। ঘরে নতুন বউ, দুজনে একান্তে সময় কাটাবো, এই ছিল আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য। সদ্য বিবাহিত পুরুষের জীবনে এই ছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য থাকতে আছে নাকি? সম্ভবত মেহুলেরও আমাকে নিয়ে একই স্বপ্ন, তাই তো মেয়েটা আমাকে অতখানি আপন করে নিতে শুরু করেছে।
কিন্তু ওর বাপের বাড়ি এসে ওর টিকিটিও খুঁজে পেলাম না। সকালবেলা আসার পরেই আমার শাশুড়ি মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দাঁড়িয়েছিলেন প্রায় 4 মিনিট। চোখ দুটো ছলছল করছিল, কিন্তু কাঁদলেন না। কন্যার মা এত শক্ত গোছের হয় তা হয়তো আমার জীবনেই প্রথম দেখলাম। মেয়েকে ছেড়ে দেবার পর আমি প্রথম ওনার দিকে চেয়ে ভ্যাবলার মতো হাসলাম। এতেও ভাবান্তর হলো না। মুখ ফুটে বলে উঠলাম, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এবার উনি আমার প্রশ্নের জবাব তো দিলেনই না, বরং এমনভাবে এড়িয়ে গেলেন যেন শুনতেই পাননি। ব্যাপারটা বেশ অবাক করলেও তখন গুরুত্ব দেইনি। রাফিয়া রহমান মেহুলকে বলে দিলেন, হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়, তোর খাবারটা রান্নাঘরেই দিচ্ছি। খেয়ে এসার ঘরে লম্বা একটা ঘুম দিবি। জামাইকে নিয়ে চিন্তা করিস না, আমার ঘরের জামাই, তাকে যথেষ্ট পরিমাণ জামাই আদর আমি করব। মেহুল মায়ের কথা মতো সোজা রান্নাঘরে চলে যায়। যাবার আগে একবার অসহায়ভাবে আমার দিকে চেয়েছিল। মেয়েটা কেন যে ওভাবে চেয়েছিল ধরতে পারলাম না, তবে রাজ্যের দুঃখবোধ ছিল সেই চাহনিতে, আর সেই চাহনির ফল ভোগ করলাম মেহুল যাবার পরেই। মাত্র 1.5 চামচ ভাত আর অর্ধেক মাছ, লজ্জায় আমার মাথা কাটা যাবার অবস্থা। চোখের সামনে এত এত কিছু রয়েছে, তবে সেসব উনি রেখেছেন আমার হাতের নাগালের বাইরে। নিজের হাতে সামান্য এইটুকু খাবার তুলে দিয়ে আবার সেগুলো নিজের মতো কোথায় জানি লুকিয়ে ফেললেন, কে জানে। বিশ্বের ইতিহাসে কোনো আপন শাশুড়ি তার মেয়ের জামাইয়ের সাথে এমন আচরণ করেছেন বলে মনে হয় না। অপমানে আমার চোখ দিয়ে রীতিমতো টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। পাছে কেউ দেখে ফেলে সেই ভয়ে জামার কোনা দিয়ে পানি মুছে নিলাম, কিন্তু পরক্ষণে এশা এবং রাফিয়া রহমানের যুক্তিতর্ক ভেসে এলো। ওদের আলাপ শুনে আমার যেন আরো কাঠ হয়ে যাবার অবস্থা। এশা বেশ চড়া গলায় মাকে জিজ্ঞেস করলো, তুমি সোয়াদ ভাইকে এখনো রাতের খাবার দাওনি? সেই 11টার খাবার দিয়ে এতক্ষণ কেউ জামাইকে বসিয়ে রাখে? তোমাদের কেমন বিবেক? রাফিয়া রহমান অত্যন্ত শান্ত স্বরে জবাব দিলেন, খাবার দেয়নি মানে? তোর দুলাভাইকে দুপুরেও খাওয়ালাম, এমনকি রাতেও মাত্র 40 কি 50 মিনিট আগে ডিনার করালাম। এরপরেও আবার কি খাবার দেব? ও কি মানুষ নাকি বন্য জন্তু? একটা মানুষ আর কত খাবে? আশ্চর্য, উনি আমাকে কখন খাবার দিলেন? ওনার কি ভুলে যাওয়া বা আগে ভাগে কল্পনা করে নেবার বিশেষ কোনো রোগ আছে নাকি? নিজেকে আর স্থির রাখতে পারলাম না। সোজা উঠে গিয়ে দরজার কোনায় দাঁড়িয়ে ওনার মতিগতি বুঝার চেষ্টা করলাম। এসব এবার বেশ নরম সুরে আবেদন করে, আচ্ছা যা দিয়েছো দিয়েছো, দুলাভাইকে হালকা পাতলা নাস্তা করে দাও, আমি দিয়ে আসি। না থাক, তোকে দিতে হবে না, তুই বরং তোর ঘরে যা, মেহুল ঘুমোচ্ছে, ওকে বিরক্ত করবি না। আমি নাস্তা বানিয়ে সোয়াদের জন্য নিয়ে যাচ্ছি। আমার ঘরের জামাই, তার যত্ন আত্মি নিয়ে আমার যথেষ্ট হুঁশ আছে। কথা বলতে বলতে তিনি এ ঘরের দিকে ফিরে তাকাতেই আমার চোখে চোখ পড়ল। লজ্জায় চোখও ফেরাতে পারছি না, অথচ উনি কেমন যেন ঘৃণা ভরা দৃষ্টিতে আমার দিকে ফিরে তাকালেন। আমার শাশুড়ি হয়ে আমার প্রতি ওনার এই আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কেন উনি এমন করছেন, আর কিই বা চান?